আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কর্মমুখী রসায়নের ৩ নাম্বার এবং ৪ নাম্বার লেকচার স্টার্ট করব। তার আগে এটা একটু দেখায় নেই যে মাখন থেকে ঘি উৎপাদনটা কিভাবে করতে হয়। কোন এক এখানে লেখা আছে গাভীর কাঁচা দুধকে যদি আমরা মন্থন করি, তো আচ্ছা, গাভীর কাঁচা দুধের মধ্যে আমাদের মেনলি ঘিটা বানানো হয় বা মাখন থেকে ঘি উৎপাদন করা হবে মূলত হচ্ছে গরুর দুধ থেকে। ঠিক আছে? তো গরুর দুধে পানির পরিমাণ থাকে হচ্ছে আমাদের 88% আর ফ্যাট থাকে হচ্ছে 3.9%। ঠিক আছে? এটাকে যখন আমরা মন্থন করব তখন আমাদের ক্রিম বা মালা তৈরি হবে। ঠিক আছে? বা মালাই যেটাকে আমরা বলি, ক্রিম বা মালাই তৈরি হবে। সেটাকে আমি যদি আবার মন্থন করি তখন আমাদের কি তৈরি হবে? মাখন তৈরি হবে। তো এই ক্রিম বা মালাতে আমাদের হচ্ছে পানির পরিমাণ থাকে 34% অ্যান্ড ফ্যাট থাকে হচ্ছে আমাদের 35 থেকে 40%। ঠিক আছে? তারপরে এই যে যখন আমার মাখন বা বাটারটা তৈরি হয়ে গেল, তো মাখন আর বাটারে আমি যদি তাপ দিই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন কিন্তু আমার ঘিতে পরিণত হয়। ঠিক আছে? ওই যে আমরা যে ব্রেড দিয়ে বাটার খাই, ওই বাটারটাকে যদি আমি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিতে পারি, তখন আমাদের কী তৈরি হয়? ঘি তৈরি হয়। এই বাটারের মধ্যে পানির পরিমাণ থাকে হচ্ছে আমাদের 16 to 17% অ্যান্ড ফ্যাট থাকে হচ্ছে আমাদের 80 থেকে 82%। ঠিক আছে? আর ঘিতে ফ্যাট থাকে হচ্ছে আমাদের, ঘিতে তো প্রচুর পরিমাণে ফ্যাট। তোমরা যারা ঘি ব্যবহার করবা দেখবা ঘিটা কিন্তু অয়েলিভাবেই থাকে। ঠিক আছে? ন্যাচারালিভাবে এটা একটা অয়েলিভাবে থাকে। ওকে? তো এটা কিন্তু একটা ফ্যাট যেহেতু, সেজন্য এটার ফ্যাটের পরিমাণ প্রচুর বেশি থাকে। মানে ১০০-র মধ্যে 99.5%ই ফ্যাটি। মানে এটা মূলত একটা তেল টাইপের। আমরা তো সবাই জানি ঘি। তো এটাই হচ্ছে আমাদের মাখন হতে ঘি উৎপাদন। এটা অবশ্যই পুরোটা ভালো মতন করতে হবে। ঠিক আছে? তো এর আগের দিন হচ্ছে আমরা লেকচার ২ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমাদের কথা ছিল আরও ২টা লেকচার আছে, সেই ২টা লেকচার একটু দেখাই দিব। এই ২টা লেকচারের মধ্যে তেমন কিছু নয়, জাস্ট আমি তোমাদেরকে বলে দিব কী, কী পড়তে হবে। দেখো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে প্যারাবেন থাকে এটার মধ্যে। প্যারাবেন জিনিসটা কি? প্যারাবেন জিনিসটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য সহায়ক মানে বস্তু। ঠিক আছে? 2 গুণ 10⁻⁹ গ্রাম টিস্যু থাকলে আমাদের কি হয়ে যায় বলো তো? প্যারাবেন হবে। কাজ হচ্ছে ইস্ট্রোজেন হরমোন তৈরি করে, আর অগ্রিম বয়ঃসন্ধিকাল বালিকাদের হয় যার কারণে। ঠিক আছে? আমাদের প্যারাবেনের কাজ কি? প্যারাবেনের কাজ হচ্ছে ইস্ট্রোজেন হরমোন তৈরি করে প্যারাবেন। আর ইস্ট্রোজেন হরমোনের ফলে কি হয়? আমাদের অগ্রিম বয়ঃসন্ধিকাল হয় বালিকাদের। দেখবা কিছু, কিছু মেয়েদের পিরিয়ড খুব আগে, আগে হয়ে যায়। ঠিক আছে? তো এটার জন্য দায়ী হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন হরমোন। ওকে? আচ্ছা, খাদ্য পচনের সহায়ক কোনগুলো দেখো? অক্সিজেন, পানি এবং কোষীয় জারণ। অক্সিজেনটাই হচ্ছে মেইন খাদ্য, মানে অক্সিজেন দ্বারা জারিত হলে খাদ্যর পচন হতে পারে। এবার আসো আমরা বিভিন্ন জিনিস দেখব, এখন বিভিন্ন ভিটামিনস দেখব এবং তাদের বিভিন্ন অভাবজনিত রোগ এবং তাদের রাসায়নিক নামগুলো একটু চলো পড়ে নেই। আমরা জানি ভিটামিন, দেখতে পাচ্ছি ভিটামিন এ আছে, এখানে ভিটামিন বি1 আছে, ভিটামিন বি2 আছে, বি6 আছে, বি12 আছে, সি আছে, ডি আছে। ওকে? তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা রেটিনোইক অ্যাসিড, যার অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা। আর বি দেখো কয়েকটা ক্লাসিফিকেশন আছে, বি1, বি2, বি6, বি12। ঠিক আছে? আর বি9টা তো ফলিক অ্যাসিড, এটা আমরা জুলজিতে পড়ে আসছি। বি9 হচ্ছে ফলিক অ্যাসিড। আর বি1 দেখো, বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রিবোফ্লেভিন, 6 এর নাম হচ্ছে পিরিডক্সাল, আর বি12 হচ্ছে আমাদের সায়ানোকোবালামিন। এর কারণে হয় বেরি, এটার কারণে হয় ডার্মাইটাইটিস। ডার্মাইটাইটিস বলতে বোঝায় জিহ্বার প্রদাহ। জিহ্বার প্রদাহ মানে কি? প্রদাহ মানে হচ্ছে যন্ত্রণা। ঠিক আছে? তো জিহ্বায় যন্ত্রণা বা এই টাইপের যে প্রবলেমগুলো, সেটা হচ্ছে বি2 এর জন্য হয়। ডার্মাইটাইটিস হয় হচ্ছে তোমার বি6 এর জন্য, রক্তশূন্যতা হয় বি12 এর জন্য। আর সি নাম্বার হচ্ছে অ্যাসকর্বিক বা স্কারভি। অ্যাসকর্বিক হচ্ছে রাসায়নিক নাম, আর অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি। আচ্ছা, স্কারভি রোগটা কি? অনেক টাইমে দেখবা যে অনেকের দাঁতের মাড়ি হচ্ছে ফুলে যায়। ঠিক আছে? তো ফুলে যাওয়ার ফলে সেখান থেকে অনেক রক্তপাতও হয়। ঠিক আছে? তো এরকম ডক্টরের কাছে গেলে দেখবা বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাইতে বলে। তো আমাদের এই যে আমাদের দাঁতের মাড়ির যে প্রবলেমটা, সেটাই মূলত হচ্ছে স্কারভি রোগ। এই স্কারভি রোগ হলে আমাদের দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় আর মাড়িটা ফুলে যায়। ঠিক আছে? তো বেশি, বেশি করে মাড়ি না ফুলেও আমাদের ভিটামিন সিটা খেতে হবে। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। এটা হচ্ছে ২ ধরনের, একটা হচ্ছে বাবুদের হয়, একটা হচ্ছে বড়দের হয়। বাবুদের হয় হচ্ছে রিকেটস। দেখবা এই দেখো আমি একটা চিত্র এঁকে রাখছি। অনেক বাবু দেখবে এরকম করে মানে পাটা বাঁকা হয়ে যায়। ঠিক আছে? ওটাকে বলা হয় রিকেটস। আর বড়দের অস্টিও ম্যালাসিয়া হয়। ঠিক আছে? মানে হাড়ের সমস্যা হয় মেইনলি।
ভিটামিন ই কে রাসায়নিক নাম হচ্ছে আলফা টোকোফেরল, যেটা হচ্ছে মাংসপেশিতে টান পড়ে। দেখবা আমাদের অনেক সময় কিন্তু মাংসপেশিতে টান পড়ে, তাই না? মানে কোনো একটা কাজ করতে গেলে হাতে আমাদের ঝিঝি ধরে, এই জিনিসটা হচ্ছে ভিটামিন ই এর অভাব। ভিটামিন কে হচ্ছে ফিলোকুইনন, অতিরিক্ত রক্তক্ষরণ। দেখবা অনেকে এমন আছে যাদের হচ্ছে তোমার খুব সহজে রক্ত বন্ধ হতে চায় না, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টরটা খুব ভালো মতন কাজ করে না, তো এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে হয়। আর এর রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনন। তো এবার দেখো, তারপরে কিলেটিং এজেন্ট জিনিসটা কি? কিলেটিং এজেন্ট হচ্ছে অবস্থাত্মক মৌলের আয়ন সন্নিবেশ বন্ধন, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইরিটিএ। এবার দেখো আমি কিছু প্রিজারভেটিভ আছে আর অনুমোদিত মাত্রা আছে, আমি এটা একবার করে বলে দিচ্ছি। সোডিয়াম বেঞ্জয়েড, সোডিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের সালফেটের বিভিন্ন জিনিস আছে, নাইট্রেটের আছে, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এই জিনিসগুলোর অনুমোদিত মাত্রা পড়বা। খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, মানে এত ইফোর্ট দিয়ে পড়ার দরকার নাই, ঠিক আছে? মোটামুটিভাবে বলবো যে অ্যাসিটিক অ্যাসিডের অনুমোদিত মাত্রা আমরা তো হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডের সময় দেখছি যে 6 থেকে 10%, তো এটা একটু করতে পারো। এভাবে এগুলো একটু হালকা পাতলা করবা, বাট দেখো সবগুলোর মধ্যে কিন্তু মেনলি 200 করে আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এভাবে করে মনে রাখবা, কারণ এক জায়গায় ফোর দিতে যাও, অন্য জায়গায় যদি পড়া খুলে যাও, সেক্ষেত্রে আগে যেটা পড়ছো সেটা আগে ভালো মতন করে নিবা। এবার দেখো ফুড অ্যাডাল্ট্রেশন। ফুড অ্যাডাল্ট্রেশন মানে কি? খাদ্য ভেজাল, ঠিক আছে? আমরা কিন্তু অনেক সময় কম্পোজিশন বা প্যারাগ্রাফ পড়ে থাকি ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে। তো এই ফুড অ্যাডাল্ট্রেশন জিনিসটা কি? ফুড অ্যাডাল্ট্রেশন জিনিসটা মানে হচ্ছে খাদ্যের যে ভেজাল মেশানো, সেটাই হচ্ছে ফুডের মধ্যে, মানে খাদ্যের মধ্যে ভেজাল মেশানো, ঠিক আছে? ফুড অ্যাডহেভিটিস মানে কি? খাদ্যে অন্যান্য উপাদান মিশিয়ে খাদ্যের গুণাগুণ বৃদ্ধি করা, যেমন মটরশুঁটি, আলুর চিপস, গুঁড়া দুধ, তারপর হচ্ছে ডায়াবেটিক চকলেট, ফলের রস, ঠিক আছে? এবার এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে তুমি একটা খাদ্যে ভেজাল মিশিয়ে খাদ্যটার গুণাগুণ তুমি বৃদ্ধি করছো। এখন আমি যদি এটা না করে আমি যদি এটা করি যে ফুড অ্যাডিটিভস করি, মানে খাদ্যে আমি অন্যান্য ভেজাল না মিশিয়ে আমি যদি অন্যান্য উপাদান মিশায়া খাদ্যের গুণাগুণটাকে বৃদ্ধি করি, যেমন কোনো একটা খাবারের মধ্যে আমি মনে করো কোনো একটা খাবারের মধ্যে আমি একটু মটরশুঁটি দিলাম, খাদ্যে একটা অন্যরকম একটা উপাদান মিশানোর ফলে আমার খাদ্যটা দেখতে একটু লোভনীয় হলো বা হচ্ছে পুষ্টিকর হলো বা এরকম হলো, ঠিক আছে? বাট মানে অ্যাডাল্ট্রেশন আমি না করি, আমি ভেজাল না মিশাই, আমি তো অন্য উপাদানের মাধ্যমে খাদ্যটা গুণাগুণ বৃদ্ধি করতে পারি। তো এই জিনিসটাই মূলত এখানে বলা হয়েছে। আর এই জিনিসগুলো কী পরিমাণ মিশাতে হবে তার কিছু সংকেত দিয়ে দিচ্ছি, এই পরিমাণে মিশাইতে হয়, ঠিক আছে? যারা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়ে তারা এই ব্যাপারে আরও অনেক কিছু বলতে পারবে, বাট আমরা আপাতত এতটুকু জেনে রাখলেই হবে। তারপর দেখো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমরা জানি মানে অক্সিডেন্ট বা অক্সিজেনের বিপরীতে কাজ করে এভাবে, কারণ আমরা জানি অক্সিজেন থাকলেই, মানে অক্সিজেন দ্বারা জারিত হলেই তো খাবারটা পচন ধরে, তাই না? তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে যদি খাবারটা, মানে কোন কোন জিনিস আছে যারা হচ্ছে অক্সিজেনের বিরুদ্ধে কাজ করে। তো দেখো বিএইচটি, তারপর হচ্ছে বিএইচএ, টিবিএইচকিউ, ঠিক আছে? এর সংকেতগুলো এখানে লেখা আছে, কত কতটুকু মেশাতে হবে, চুইং গ্যাস, তারপর হচ্ছে ঝোল, ঝলসানো মাংসতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু পড়ে নিবা। এবার আসো কৌটাজাতকরণ, উন্নত পদ্ধতিতে বা বায়ুরোধক যেটাকে বলা হয়। দেখবা আমরা যারা উন্নত দেশে যারা থাকে তাদের বিভিন্ন সুপার শপে অনেক কিছু ক্যানে রাখে, ক্যান বলতে হচ্ছে আমাদের কৌটাজাতকরণে, ঠিক আছে? তোমার ওখানে তোমার অনেক ফিশ রাখে, তারপরে অনেক সময় সবজি রাখে। এই যে ক্যানে ওরা যে জিনিসটা রাখতেছে বা একটা কৌটায় যে ওরা জিনিসটা রাখছে, এই জিনিসটা রাখার কারণ কি? বায়ুরোধক, কারণ এটার মধ্যে কোনো ধরনের বায়ু প্রবেশ করতে পারে না। আর হচ্ছে এটা একটা উন্নত পদ্ধতি। আমরা তো ইন জেনারেল কী করি, আমরা ফ্রেশ আনি, ফ্রেশ খাই বা এরকম, বাট ওদের যেহেতু এগুলো করা অনেক টাফ, ফ্রেশ খাওয়ারটা, তো সে কারণে ওরা হচ্ছে কৌটাজাত করে রাখে, ঠিক আছে? এবার আসো ব্ল্যাঞ্চিং বা সিদ্ধ করা। এটা হচ্ছে সিদ্ধ করা হয় না সবজি বা বেশি পাকা ফলে আমরা সিদ্ধটা করি না, ঠিক আছে? আর তার বাদে বাদবাকি অনেক খাবারই আমরা ম্যাক্সিমাম সিদ্ধটা প্রেফার করি। আর সময় লাগে হচ্ছে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করতে। মানে এটা একটা পদ্ধতি ব্ল্যাচিং বা সিদ্ধ করা। যেমন ধরো তুমি ডিম বয়েল করে রাখলে, ঠিক আছে? এমন তুমি ধরো তুমি একটা মাংস বয়েল করে রাখলে, তাই ওটাকে আরেকটু কিছুটা আমি একটু প্রিজার্ভ করে রাখতে পারি না আমরা? বাট আমরা কোন জিনিস এরকম সিদ্ধ না করে আমরা কাঁচাই রাখতে হয়, সেই জিনিসটা হচ্ছে সবজি আর পাকা ফল।
যেটা আমরা করতে পারি না। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই পড়বা। দেখো খাদ্য হচ্ছে ফলমূল, লবণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড 0.25 সাইট্রিক অ্যাসিড থাকে এক্সেপ্ট হচ্ছে পেয়ারাতে, আর এগুলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, চিনিতে থাকে হচ্ছে আমার এত পার্সেন্ট, পেয়ারাতে থাকে এত পার্সেন্ট। তারপর খাদ্যদ্রব্য মাছ মাংসে লবণ থাকে, মানে কোন খাদ্যদ্রব্যে লবণ কতটুকু থাকে, চিনি কতটুকু। ফলমূলে লবণ থাকে এতটুকু, চিনি থাকে এতটুকু, ঠিক আছে। মাছ মাংসে লবণ থাকে 2%, চিনি থাকে 2%, শাকসবজি লবণ থাকে 2%, চিনি থাকে 5%। এগুলো একটু পরে রাখবা। আর এক্সেপ্ট হচ্ছে টমেটো, টমেটোতে হচ্ছে আমাদের লবণ থাকে 10%, যেটা স্বাভাবিকভাবে আমাদের এখানে দেখতেছি ফলমূলে লবণ কম ছিল, সরি ফলমূলে তো লবণ কম ছিল, আর শাকসবজিতে আমরা জানি লবণ 2%, বাট টমেটো তো একটা শাকসবজির মধ্যে পড়ে, বাট এটার লবণের পরিমাণ হচ্ছে 10%। এটা একটু এক্সেপশনাল মনে রাখবা, এই পুরো জিনিসটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আসো লেকচার 4। লেকচার 4-এ আছে কলয়েড কাকে বলে, সাসপেনশন কাকে বলে, কোয়াগুলেশন কাকে বলে। সো আসলে এই জিনিসগুলো একটু সংজ্ঞা পড়লে বুঝে যাবা। দেখো কলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে এক ধরনের পদার্থ আরেক ধরনের পদার্থ অতি সূক্ষ্ম কণার আকারে ছড়িয়ে থাকে। এই কণাগুলো এত ছোট হয় যে তারা ফিল্টার দিয়ে ছাঁকা যায় না, কিন্তু তবুও মিশ্রণটি একদম স্বচ্ছ হয় না। আর সাসপেনশন হলো এমন এক ধরনের অমিশ্রণ যেখানে কঠিন পদার্থের দৃশ্যমান কণাগুলো এরকম করে, যাই হোক। কোয়াগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কলের চার্জগুলো কণাগুলো একে অপরের সাথে, আচ্ছা যাই হোক। তো তোমরা এই জিনিসগুলো একটু একবার রিভাইজ করে নিবা, ঠিক আছে। এগুলোর সংখ্যাটা যে মুখস্থ করতে হবে, কলয়েডের সংখ্যা, সাসপেনশনের সংখ্যা, কোয়াগুলেশনের সংখ্যা মাঝে মাঝে আসে, তো একটু একবার পড়বা, পড়ে বুঝে বুঝে পড়বা, এমন না যে জিনিসটা মুখস্থ করবা, একবার হচ্ছে বুঝে বুঝে পড়লেই দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো চলো দেখো এখানে আছে কলয়েডের উপাদান কয়টা। কলয়েডের উপাদান হচ্ছে আমাদের, কলয়েডের উপাদান দেখো এখানে আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে গ্যাস, তরল এবং কঠিন। এটা হচ্ছে আমাদের ডিসপার্স ফেজ, যা ছড়ানো থাকে, আর একটা হচ্ছে ডিসপ্যারিজম মিডিয়াম, যার মধ্যে ছড়ানো থাকে, ঠিক আছে। কলয়েড হচ্ছে আমাদের এই 2টা ফেজে থাকে। ব্যবহার করা হয় কোথায়, ঔষধে, খাদ্যপণ্যে, বাফ, রাবারে, তারপর হচ্ছে প্লাস্টিক প্রস্তুতিতে, রং ইত্যাদিতে, ঠিক আছে। আর সাসপেনশনের উদাহরণ হচ্ছে যেমন কাদা মেশানো মাটি, ঠিক আছে। ব্যাখ্যা হচ্ছে মাটির কণাগুলো পানিতে ভাসে, পরে পরে বসে যায় চকের গুঁড়া পানিতে, কিছুক্ষণ ঝাঁকানোর পর চকের গুঁড়াগুলো নিচে বসে যায়। বেলির সিরাপ, ঔষধের কণা পানিতে ভেসে থাকে, ঝাঁকাতে হয়। আচ্ছা দেখো এইটা মূলত বোঝাতে যাচ্ছে যে তুমি একটা কাদা মেশানো মাটি, ঠিক আছে, বাট ওই কাদা মেশানো মাটিটা একটু পরে কিন্তু মাটির কণাগুলো পানিতে বসে যাবে। বসে যাবে বলতে এখানে বোঝানো হচ্ছে যে, আচ্ছা কাদা না বোঝা যদি আমি আটা দিয়ে আটার ডোর কথা চিন্তা করি, একটা আটার ডো, প্রথমে আটা কি থাকে, আটা তো প্রথমে ঝরঝরে এরকম থাকে, তাই না। এটাতে যদি আমি পানি দিই, পানির একটা ডো তৈরি হয়ে যায় না। তো এখানেও এই জিনিসগুলোই বুঝাইতে মূলত চাচ্ছে, ঠিক আছে। আবার চকের গুঁড়াতে পানি, মানে এটা বিভিন্ন মাধ্যমে দেখো চকের গুঁড়াতে পানি কেমন হয়, কিছুক্ষণ ঝাঁকানোর পর দেখবা চকের গুঁড়া পানির নিচে বসে যায়, মানে জিনিসটা পুরো সেট হয়ে যাবে। এটা বোঝাতে যাচ্ছে যে প্রথমে জিনিসটা অন্যরকম থাকলেও পরে হচ্ছে জিনিসটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তো বালির সিনামও হচ্ছে এই ধরনের, এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে গেল কি সাসপেনশন। এবং সাসপেনশন ভার্সেস কলয়েড জিনিসটা একটু দেখো। ধরো কণার আকার সাসপেনশনের ক্ষেত্রে 500 ন্যানোমিটার থেকে বেশি হয়, আর কলয়েডের থেকে 1 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হয়। স্থায়িত্ব হচ্ছে অস্থায়ী, বসে যায়। আর এটা হচ্ছে অপ্রকৃত স্থায়ী। যেমন আমরা দেখলাম যে একটা সিরাম যদি আমি ঝাঁকাই, একটু পরে সেই সিরামটা তোমার পুরোটার সাথে পুরোটা দ্রবীভূত হয়ে যাবে বা নিচে পড়ে অধক্ষেপ তৈরি হবে। কিংবা আমরা যখন হচ্ছে তোমার ওই যে আটার ডো দিয়ে একটা ব্যাখ্যা দিলাম, তো এটা একটা অস্থায়ী জিনিস যেটা বসে যায়, বসে যায় বলতে বলতে সেট হয়ে যায়। আর কলয়েডে যেটা সেট হয় না। ফিল্টার দিয়ে ছাঁকা যায়, এটা ছাঁকা যায়, হ্যাঁ এটা ছাঁকা যায় না, কারণ এটা তো সেট হয়ে যায়, তার মানে আমি ছেঁকে অন্যটা থেকে অন্যটা করে ফেলতে পারবো, ঠিক আছে। বাট কলয়েডে ছেঁকে যায় না। আর আটার জোর যেটা উদাহরণটা বললাম, এখন বলতে পারো যে আটার ডো কি সেট মানে ছাঁকা যায়, আটার ডো তো ছাঁকা যাবে না। বাট এটা মূলত মানে ইউজ করা হয় আমার কাদামাটি, তারপরে হচ্ছে ঔষধ, ঠিক আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে। আমি জাস্ট তোমাকে একটু হালকা বোঝানোর জন্য বলছি। দেখো টিন্ডাল প্রভাব, এটাতে সাধারণত টিন্ডাল প্রভাব দেখা যায় না, আর এটাতে মূলত টিন্ডাল প্রভাব দেখা যায়। ওকে, এবার আসো কোয়াগুলেশনের উদাহরণ। কোয়াগুলেশনের উদাহরণ হচ্ছে দুধে লেবুর রস দিলে দই জমে, তারপর পানির ফিল্টারে অ্যালুম যোগ করা, আর রক্ত জমাট বাঁধা। এই যে যে জমাট বাঁধার যে প্রক্রিয়াগুলো, এগুলো হচ্ছে মূলত কোয়াগুলেশন জনিত কারণ, ঠিক আছে। আর দুধের প্রোটিনের নাম যে কেসিন, এই জিনিসটা একটু মনে রাখবা। আর এখানে একটু রিডিং পড়বা যে ব্যাখ্যাটা কী দিছি, ঠিক আছে। এখানে ব্যাখ্যাটা কী দিছি একটু পড়বা, যে উদাহরণ, কোয়াগুলেশন উদাহরণ আর ব্যাখ্যাগুলো। এবার আসো কোয়াগুলেশনের ব্যবহার।
কোয়াগুলেশনের ব্যবহার হচ্ছে তুমি জল পরিশোধনে, দুগ্ধ শিল্পে আর রক্ত জমাট প্রস্তুতিতে তুমি কি করতে পারো, কোয়াগুলেশন ব্যবহার করতে পারো। এবার দেখো সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড আর কোয়াগুলেশনের তিনটার সংজ্ঞা। এটা হচ্ছে খালি মানে তিনটার পার্থক্যটা মূলত একসাথে দেখানো ট্রাই করছে। এটা হচ্ছে খালি চোখে দেখা যায়, এটা খালি চোখে দেখা যায় না, জমাট আকারে থাকে। টেন্ডাল ইফেক্ট নাই, টেন্ডাল ইফেক্ট আছে, টেন্ডাল ইফেক্ট হয় না। মাটি, পানি, বালি, হলুদের গুঁড়া এগুলো। এটা হচ্ছে দুধ, কুয়াশা, কুচি, বরফ, পানীয়, মাখন। এটা হচ্ছে দুধে লেবুর রস দিলে ফেটে যায়, রক্ত জমাট বাঁধে। এগুলো এটা হচ্ছে জমাট বাঁধা জিনিসটা হচ্ছে কোয়াগুলেশন। আর কলয়েড হচ্ছে আমাদের কি দুধ, কুয়াশা, কুচি, বরফ এগুলো। আর এটা হচ্ছে আমাদের ওই যে পানি, বালি যেগুলো হচ্ছে লাস্টে পানির সাথে দিলে যেগুলো লাস্টে যে সেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমাদের বলছে দ্রবণ দুই ধরনের, একটা হচ্ছে সমসত্ব দ্রবণ আর একটা হচ্ছে অসমসত্ব দ্রবণ। ঠিক আছে, তো সমসত্ব দ্রবণের মধ্যে আমার আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সাথে আমি পানি যোগ করলে আমার সমসত্ব দ্রবণ। আর অসমসত্ব দ্রবণ হচ্ছে পানির সাথে সিলিকন ডাইঅক্সাইড, বালি যোগ করলে। অসমসত্ব দ্রবণকে তিন ভাগে ভাগ করা যায়, কলয়েড, সাসপেনশন আর হচ্ছে অদক্ষেপণ। আর সাসপেনশনেরই একটা ভাগ হচ্ছে কোয়াগুলেশন। ঠিক আছে, সাসপেনশন কণার আকার 10⁻⁻5 সেন্টিমিটার বা 500 ন্যানোমিটারের থেকে বড় হলে আমাদের সেটাকে বলা হয় সাসপেনশন কণার আকার। 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 500 ন্যানোমিটারের বেশি হয়। ঠিক আছে, আর এখানে আমি বিভিন্ন মিশ্রণ, ব্যাস উদাহরণ দিতে চাইছিলাম, বাট এত কিছু তোমাদের ডিটেলস পড়া দরকার নেই। জাস্ট এতক্ষণে তো বুঝে গেছো যে কলয়েড, সাসপেনশন আর কোয়াগুলেশন জিনিসটাকে। ফার্স্টে সংজ্ঞাটা পড়ে জাস্ট এগুলোর কিছু বৈশিষ্ট্য টুকটাক মনে রাখবা। ঠিক আছে, এবার আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি। এইখানে যেই জিনিসটা মূলত আসে যে কোয়াগুলেশনের শ্রেণী বিভাগ, এটা বিভিন্ন মেডিকেল পরীক্ষাও অনেকবার আসছে। যেমন কলয়েড শ্রেণী, বিস্তারিত বস্তুকণা আর বিস্তারণ মাধ্যম আর তার উদাহরণ, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, কলয়েডের শ্রেণীর মধ্যে আমরা দেখো আছে সল, জেল, ফোম, অ্যারোসল। ঠিক আছে, এই জিনিসগুলো বিস্তারিত বস্তুকণা। সল হচ্ছে মূলত মনে করবা কঠিন থেকে তরলের দিকে যায়। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো কঠিন মন নরম হবে, সেজন্য কঠিন থেকে আমার কি হয়ে যাবে, তরলের দিকে যাবে। আর এটা আমরা উদাহরণ মনে রাখবো, চলো প্রেম করি, পথে হচ্ছে পেইন্ট, মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, আর পথে হচ্ছে কোষ তরল। ঠিক আছে, আর এই মাধ্যমগুলো মনে রাখবা, বিস্তারিত বস্তুকণা আর বিস্তারণ মাধ্যম মনে রাখবা। স্থল কোথায়, ফার্স্টে কঠিনে গেছে তারপরে তরলে গেছে। জেল, জেল কি ছিল, প্রথমে তরলে ছিল তারপরে কঠিনে গেছে। ঠিক আছে, জেলি যখন তুমি মেক করবা, তুমি যখন জেলি বানাবা তখন দেখবা প্রথমে জিনিসটা তরল থাকে, আস্তে যখন জমাট বাঁধে তারপরে কিন্তু কঠিনে চলে যায়, তাই না? তো এটা হচ্ছে পানি থেকে ভারী হয়, জেলি কিন্তু পানি থেকে একটু ভারী হয়, এটা আমরা মনে রাখবো। জেলি, জেল মানে হচ্ছে জেলটা মূলত বোঝাচ্ছে জেল টাইপের কী কী বস্তু আছে, জেলি আছে, দই আছে, পনির, জুতার কালি, এগুলো সবই প্রসেসিং হচ্ছে আমার একটা জেল টাইপের। ঠিক আছে, আর এটা বিস্তারণ মাধ্যম, প্রথমে তরল থাকে, ওই যে যেটা বললাম লাস্টে জমাট বেঁধে কঠিন হয়ে যায়, যেটা কিন্তু লাস্টে পানির থেকে একটু ভারী হয়। ওকে, এবার আসো আমাদের কি ফোম। ফোমে হচ্ছে আমাদের প্রথমে বিস্তারিত বস্তুকণা হচ্ছে আমাদের ফোমটা, দেখবা তোমরা যখন শ্যাম্পু করো তখন যখন ফোম ওঠে, মানে যখন ফেনা তৈরি হয় তখন একটা কি ফোমের মতো হয় না? তো ওটা কিন্তু ফার্স্টে গ্যাসীয় থাকে, একটু পরে কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায়, ওটা লিকুইড হয়ে যায়, তরল হয়ে যায়। ঠিক আছে, তো এই যে এটার উদাহরণ হচ্ছে আমাদের পাকানো ক্রিম বা সাবানের ফেনা, যেটা বললাম শ্যাম্পু বা সাবানের ফেনা। এবার আসো অ্যারোসল। অ্যারোসল কি, অ্যারোসল হচ্ছে আমরা যারা দেখি বিভিন্ন যাদের বাসার আশেপাশে অনেক নর্দমা আছে, দেখবে অ্যারোসল দিতে আসে মানুষ। ঠিক আছে, মানে মশা তাড়ানোর জন্য যে ঔষধ দেখো না, সাদা ধোঁয়ার সৃষ্টি হয়, ওটাই হচ্ছে অ্যারোসল। তো ওটার ফার্স্টে এই যে আমাদের অ্যারোসলটা যখন হচ্ছে তোমার মানে ওই যে সিলিন্ডারটার মধ্যে থাকছে, ঠিক আছে, প্রথমে কিন্তু তরল থাকে, তারপরে কিন্তু আমার গ্যাস হয়। আবার মাঝে মাঝে কিছু কিছু অ্যারোসলে আছে কঠিন থাকে তারপরে গ্যাস হয়, আবার কিছু কিছু আছে আমরা যেটা মশা মারার ক্ষেত্রে দেখি, ওটার ভিতরে তরল থাকে, গ্যাস আকারে বের হয়। ঠিক আছে, তো কঠিন থেকে যখন গ্যাস আকারে বের হয় তার উদাহরণ হচ্ছে ধোঁয়া, বালুতে ভাসমান ধুলো। আর তরল থেকে যখন গ্যাস হবে কুয়াশা আর মেঘ। ঠিক আছে, এবার দেখো আরেকটা আছে ইমালসন। ইমালসন হচ্ছে তরল থেকে যখন তরল হবে সেটা হচ্ছে দুধ আর শ্যাম্পু বা ক্রিম, আর তরল থেকে কঠিন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বাটার। যদি বাটার কখনো মেক করো বা দেখো তাহলে দেখবা ফার্স্টে কিন্তু এটা তরল থাকে, দেন হচ্ছে কি হয়ে যায়, বাটারটা জমাট বাঁধে। আচ্ছা, দুধের শতকরা সংযুক্তি, এই জিনিসটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, এই পুরোটা পড়তে হবে। এটা হচ্ছে আমাদের কি কি হরমোন থাকে, এলএইচ, তারপর হচ্ছে পিআরএল, তারপর হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, এই হরমোনগুলো অবশ্যই পড়বা। এখানে দেখো এলএইচ মানে হচ্ছে লিউটাইনাইজিং, আর হচ্ছে লিউটানাইজিং হরমোন, এলএইচ মানে হচ্ছে লিউটানাইজিং হরমোন। ঠিক আছে, আর পিআরএল মানে হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন, যেটা হচ্ছে দুগ্ধক্ষরণ নির্ণয় করে, মানে
দুগ্ধক্ষরণ নির্ণয় করার যে হরমোনটা সেটা হচ্ছে আমাদের কি প্রোল্যাক্টিন হরমোন। ওকে, তো দুধের মধ্যে কি কি হরমোন আছে? দুধের মধ্যে ট্যারিন, মানে কি ট্যারিন হচ্ছে মাতৃ দুগ্ধে থাকে, যেটা বাচ্চার ব্রেইন ডেভেলপ করে। এখন দেখো তুমি একটা নতুন একটা নিউবর্ন যখন একটা বেবি হয়েছে, আমরা কিন্তু সহজে চাইলে মহিষের দুধ বা হচ্ছে ছাগলের দুধ বা গরুর দুধ তাকে খাওয়াতে পারবো না। কেন পারবো না? কারণ মাতৃদুগ্ধে ট্যারিন থাকে। ট্যারিন কি কাজ করে? এই যে আমাদের বাচ্চাটা যে আস্তে আস্তে যে বড় হচ্ছে, প্রতিদিনই কিন্তু তার ব্রেইন ডেভেলপমেন্ট করতেছে। তুমি দেখবা একটা বাচ্চা 1 মাসে কিছুই সে বোঝে না, আস্তে আস্তে 1 বছর 2 বছর করতে করতে কিন্তু সে পরিবেশের সাথে বা মানুষের সাথে খাপ খাওয়ায় নেয়। তো এই যে তার ব্রেইন ডেভেলপমেন্ট যে হচ্ছে, এটার মূল উপকরণটা কি? এটার মূল উপকরণটা থাকে হচ্ছে মাতৃদুগ্ধ। ঠিক আছে, এই মাতৃদুগ্ধের উপরে কিন্তু কিছুই নাই। কারণ জানো, তোমরা যখন কৌটার দুধ কিনবা, মানে কখনো যদি বাচ্চাদের কৌটার দুধ দেখো, দেখবা সেই কৌটার দুধের নিচেও লেখা আছে যে মাতৃদুগ্ধের বিকল্প কিছুই নেই। ঠিক আছে, কারণ মাতৃদুগ্ধ তো এটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের উপর একটা গিফটেড জিনিস, তাই না? তো এটার উপরে আসলে কিছুই থাকে না। এবার দেখো মাতৃদুগ্ধের প্রধান উপাদান কি থাকে? আমরা তো জানি মাতৃদুগ্ধ মানেই তো পানি টাইপের, তাই না? তো পানি থাকে 82 থেকে 88%। আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার মানে হচ্ছে এটা দ্বারা আমি হচ্ছে দুধের আপেক্ষিক গুরুত্বটা পরিমাপ করতে পারবো। প্রধান উপাদান হচ্ছে কেজিন বা কেইসিন। প্রাণীভেদে চর্বির পরিমাণ 3.5 থেকে 7.4% থাকে। দুগ্ধে চিনি থাকে ল্যাকটোজ। মাতৃদুগ্ধে কিন্তু চিনি থাকে। ঠিক আছে, আর আমরা জানি চিনি কি একটা শর্করা না? তো হচ্ছে এই জন্য এই দুগ্ধ চিনিকে বলা হয় আমাদের কি ল্যাকটোজ। আর ল্যাকটোজ থেকে ল্যাকটোজ মানে কি? ল্যাকটোজ মানে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ইজিক্যাল টু ল্যাকটোজ। ঠিক আছে, প্রক্রিয়া জড়িত হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া জড়িত। এবার আসো ভিটামিন। ভিটামিন হচ্ছে আমাদের মাতৃদুগ্ধে কি কি ভিটামিন থাকে? মাতৃদুগ্ধ বা দুগ্ধে আমাদের ভিটামিন থাকে হচ্ছে A B C D। বেশি থাকে হচ্ছে এ আর কম থাকে হচ্ছে ডি ও সি। আর ডাব্লিউবিসি থাকে। ডাব্লিউবিসি মানে আমরা জানি হোয়াইট ব্লাড কর্পাসেল। আমরা তো সবাই জানি যে ব্লাড কর্পাসেল মূলত তিনটা, একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল আর হচ্ছে প্লাটিলেট। তার মধ্যে হোয়াইট ব্লাড কর্পাসেল হচ্ছে মাতৃদুগ্ধে থাকে। ক্যাজিন হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে গামা S1, গামা S2, বিটা কেজিন, কে কেজিন। ঠিক আছে, মাতৃদুগ্ধে প্রোটিন থাকে কত পার্সেন্ট? 0.9%। কোন প্রাণীর দুধে কোনটা বেশি থাকে এই জিনিসটা লিখে দিয়েছে। এতক্ষণ আমরা যা পড়াইছি দুধের শতকরা সংযুক্তি যে এতক্ষণ পড়ালাম, এটা কিন্তু জাস্ট মাতৃদুগ্ধের জন্য। ঠিক আছে, এখন আমরা পড়বো কোন দুধে কোনটির পরিমাণ বেশি থাকে। এই বিষয়গুলো আসলে জানবা, মজার ছলে পড়বা, দেখবা পড়াটা বুঝতে মনে রাখছে। এখন তুমি যদি পড়ার জন্য পড়ো যে আমার পড়তে হবে, আমি সব কিছু মেমোরাইজ করবো, তাহলে দেখবে কিছুই হবে না। বাট তুমি যদি এভাবে করে পড়ো যে আসলে তো জিনিসটা মজার, অনেক কিছু বুঝতে পারছি, তখন দেখবে পড়াটা একটু ইজিয়ার হবে। এবার দেখো কোন প্রাণীর দুধে কোনটি বেশি থাকে। প্রথমে পানি বেশি থাকে গাভীর দুধে, মানে গরুর দুধে। আর পরিমাণ হচ্ছে, পানির পরিমাণ হচ্ছে এতটুকু। চর্বি বেশি থাকে মহিষের দুধে 7.5%। ক্যালোরি বেশি থাকে মহিষের দুধে। প্রোটিন বেশি থাকে ভেড়ার দুধে। কতটুকু পরিমাণ থাকে সেটা কিন্তু লেখা আছে যে প্রোটিন কতটুকু থাকে। ল্যাকটোজ মানে হচ্ছে চিনির পরিমাণ। আমাদের যে মাতৃ যে দুগ্ধটা আছে, এই দুগ্ধটা কিন্তু অনেক মিষ্টি হয়। ঠিক আছে, তো সেজন্য ল্যাকটোজ বা চিনির পরিমাণটা বেশি থাকে 7.1%, বা শর্করার পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, এবার আসো খনিজ। খনিজ বেশি থাকে হচ্ছে ভেড়ার দুধে, 0.9% থাকে কত? খনিজ থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা। এবার দেখো আমাদের আছে দুধের জীবাণুমুক্তকরণ পদ্ধতি দুইটা, একটা হচ্ছে স্টেরিলাইজেশন আর একটা হচ্ছে পাস্তুরিজাইজেশন। পাস্তুরিজাইজেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হোল্ডার পদ্ধতি, যেটা হচ্ছে টেম্পারেচার বা উত্তপ্ত করতে হয়, শীতল করতে হয়, সময় হচ্ছে 30 মিনিট। আর HIST পদ্ধতি, যেটা হচ্ছে উত্তপ্ত করা হয় এত আর সময়, শীতল করতে হয় এততে আর সময় হচ্ছে এত সেকেন্ড। ঠিক আছে, এটা একটু পড়ে নিলাম। এবার আসলে সকল ধরনের বক্স, এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সকল বক্সটা অবশ্যই মনে রাখতে হবে। ধরো আমাদের হচ্ছে, আমরা একটু আগে পড়েছিলাম যে কলয়েড ধর্মী পদার্থের বিস্তারিত মাধ্যম, বিস্তরণ বস্তু, মানে বিস্তরণ বস্তুকণা আর বিস্তারিত মাধ্যম, তারপরে হচ্ছে উদাহরণ। এটা হচ্ছে কলয়েডের ক্ষেত্রে পড়াইছি। আর সকল ধরনের বক্সের ক্ষেত্রে যেটা মনে রাখবা, আচ্ছা আরেকবার একটু দেখাই দিচ্ছি। এই যে কলয়েড, বিস্তারিত বস্তুকণা, বিস্তারণ মাধ্যম আর উদাহরণ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটা বিভিন্ন অ্যাডমিশনে আসে। আর এই সকল ধরনের বক্সের উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বক্সের মধ্যে আছে হচ্ছে বিভিন্ন, আমরা যে তোমার যে আমরা মানে আমরা যে কসমেটিক্স বা বিভিন্ন কিছু ব্যবহার করি, তো তার মধ্যে থেকে আমাদের কিছু, ধরো ডাবার আমলা, নারকেল তেল বা হচ্ছে পাউডার, এর কিছু কিছু কি কি জিনিস মূলত এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস থাকে, রাসায়নিক প্রোডাক্ট থাকে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। ঠিক আছে, বইয়ে আরও অনেক কিছু আছে, এতগুলো পড়া লাগবে না।
এখানে যতগুলো লিখে দিয়েছি এতগুলো পড়লে ইনশাল্লাহ এনাফ। দেখো উপাদান হচ্ছে ডাবর আমলা হেয়ার অয়েল, মূল উপাদান হচ্ছে নারকেল তেল। অন্যান্য উপাদান যা থাকে আমাদের হচ্ছে কোমলতা দেয় হচ্ছে পিকে, পিকে দিয়ে আমরা মনে রাখবো পি মানে হচ্ছে পেট্রোলিয়াম আর কে মানে হচ্ছে ক্যানোলা। ইমালসিফায়ার থাকে হচ্ছে অলিক অ্যাসিড। টেলকম পাউডারের মূল উপাদান হচ্ছে টেলকের সংকেতটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 mgO 4 সিলিকন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড 4 সিলিকন ডাইঅক্সাইড পানি, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ত্বককে পিচ্ছিলকারক এবং ঘর্মরোধ করে। ধরো যারা অনেক বেশি পরিমাণে ঘামায় বা বিভিন্ন বাবুদের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু পাউডার ইউজ করতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ট্যালকম পাউডারের বৈশিষ্ট্য। এটা হচ্ছে অ্যান্টিসেপটিক বা জিন বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। পাউডার ফুলানো হয় হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনের দ্বারা। এবার দেখো বেবি পাউডার, বেবি পাউডারের মধ্যেও থাকে ট্যাল্কের পরিমাণ কতটুকু থাকে এখানে লেখা আছে। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম স্টেরয়েড, যার সংকেত হচ্ছে H3BO3, আর কোমলতা দেয় হচ্ছে জিঙ্ক অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোল্ড ক্রিম, কোল্ড ক্রিমে থাকে তেল, মোম, পানি। তারপর হচ্ছে এটা লুব্রিকেটিং এজেন্ট বা পিচ্ছিলকারক হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে মিনারেল এজেন্ট বা তরল প্যারাফিন হিসেবে কাজ করে। প্যারাফিন মানে কিন্তু মোম, ঠিক আছে? প্রলেপন এজেন্ট হিসেবে কাজ করে হচ্ছে গ্লিসারিন। আমরা জানি গ্লিসারিন দিলে কোনো কিছু একটা কি হয়ে যায় বলো তো, একটা কমলতা চলে আসে, তাই না? লিপস্টিক, লিপস্টিকের মধ্যে কি থাকে? লিপস্টিকের মধ্যে থাকে হচ্ছে এটা কেটে দিয়েছি কেন? আচ্ছা এটা এখানে লিখে দিছিলাম তাই এটা কেটে দিছি। লিপস্টিকের মধ্যে হচ্ছে ময়শ্চারাইজার আর গ্লিসারিন থাকে। আর আফটার শেভ আমরা কি ব্যবহার করে, আফটার শেভিং যে ক্রিমগুলো আছে সেই ক্রিমের মধ্যে থাকে আমাদের অ্যান্টিসেপটিক ময়শ্চারাইজার, সুগন্ধ বস্তু থাকে, যাতে আমাদের মানে যাতে ছেলেরা হচ্ছে তোমার ক্লিন করার পর হচ্ছে তোমার জিনিসটা একটু আরামদায়ক লাগে, ঠিক আছে? এবার অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ডি ন্যাচারাল অয়েল, ময়শ্চারাইজার, গ্লিসারিন আর অলিভ অয়েল। আর মেহেদির মধ্যে থাকে লাসন নামক পদার্থ। এই যে আমরা মেহেদি দিই, মেহেদির অনেকেই জানি না যে মেহেদির মূল উপাদান কি। মেহেদির মূল উপাদান হচ্ছে লাসন, যেটা হচ্ছে একটা অম্লধর্মী, ঠিক আছে? এই অম্লের পরিমাণ যদি বেশি হয়ে যায়, দেখবো অনেকে বলে আমার মেহেদি দিয়ে হাত পুড়ে গেছে। হাত কেন পুড়ে যায় বলো তো? লাসনের পরিমাণ তখন বেশি থাকে। আর আমরা জানি লাসন বা অম্লের পরিমাণ বেশি থাকলে আমরা তো ঝলসে যাব। যেহেতু অ্যাসিড দিলে মানুষ কি হয়ে যায়, ঝলসে যায় না? ঠিক তেমনই মেহেদির মধ্যে যদি লাসনের পরিমাণ বেশি থাকে, যেহেতু লাসন একটা অম্লধর্মী প্রোডাক্ট, তো সে কারণে হচ্ছে তখন হাত ঝলসে যায়। দেখো ময়শ্চারাইজার হিসেবে কাজ করে অলিভ অয়েল, ডিম। আর হাতে ব্যবহারের জন্য মেহেদির পিএইচ হওয়া উচিত আমাদের 5.5 হলে আমাদের সেটা কার্যকারিতা বজায় থাকে। এর কম হলে, আমরা জানি পিএইচ যত কম হবে তত হচ্ছে, দেখো আমি একটা তোমাদেরকে করে দিছিলাম 0 থেকে 14 পর্যন্ত আমরা জানি পিএইচ স্কেল। তার থেকে 6 থেকে কমের দিকে যত যাবে পিএইচে অ্যাসিডের মান তত বাড়তে থাকবে, আর 8 থেকে 14 দিকে যত যাবে ক্ষারের মান তত বাড়তে থাকবে। তো মেহেদির পিএইচ যেহেতু 5.5 হচ্ছে কার্যকর, তো 5.5 যত কম হবে তত আমাদের কি হতে থাকবে, আরও অ্যাসিডিক হতে থাকবে, ঠিক আছে? তো এটা একটু দেখে শুনে ভালো মতো ব্যবহার করতে হবে অর্গানিক মেহেদি। এবার দেখো গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনারের মধ্যে 28% অ্যামোনিয়া থাকে, যেটা গ্রিজের দ্রাবক হিসেবে কাজ করে। তারপর ড্রাই দ্রাবণ রঙিন করার জন্য থাকে। প্রধান উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারে কস্টিক সোডা, জীবাণুনাশক এজেন্ট হিসেবে থাকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। দুর্গন্ধ জীবাণুনাশক হচ্ছে ফেনল, পানি থাকে। ভিনেগার তো আমাদের অলরেডি পড়ানো শেষ। ভিনেগারের পিএইচটা একটু পড়ে নিবা। আর কি আছে, ভিনেগারটা তো অলরেডি পড়ানো শেষ। ভিনেগারের পিএইচটা জাস্ট এখান থেকে পড়বা। আর হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুত করতে কি লাগে, ওই যে খেজুরের রস দ্বারা করা লাগে, এনজাইম পাস্তুরীকরণ করা লাগে, এগুলো আমাদের আগে পড়ানো হয়েছে। বাস এটা একটু পড়বা। ইস্ট শিল্পের এনজাইম কী কী? ইস্ট শিল্পের এনজাইম হচ্ছে 3টা, জামাই দিয়ে মনে রাখবা। প্রথমে হচ্ছে জাইমেজ, মল্টেজ আর ইনভার্টেজ। আর জাইমেজ হচ্ছে প্রথম আবিষ্কৃত এনজাইম, ঠিক আছে? ওকে, তো এতটুকুই ছিল আমাদের আজকের পড়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।